তাহলে এই হচ্ছে আমাদের রেড টিম আর ব্লু টিমের কাজ। আমাদের বর্তমানে যে সমস্যাটা হয়, আমরা যে জায়গায় আটকে যাই সেটা হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যারা সাইবার সিকিউরিটি শেখান, তারা হয় কি এই রেড টিমের কাজ হয়তো কি খুব ভালো শেখাচ্ছে, কিন্তু ব্লু টিমের কাজটা প্রপারলি শেখায় না। আর অনেকে ব্লু টিমের কাজ শেখাচ্ছে কিন্তু রেড টিমের কাজটা শেখানো হচ্ছে না। তো এই কারণে হয় কি আমাদের শিক্ষাটা আসলে অসম্পূর্ণ থেকে যায়। আমরা ওই যে ইসে আছে না, ছোটোবেলায় গল্প শিখছিলাম না, ওই যে অন্ধের হাতি দর্শন, এই যেখানে হাতি থাকবে, এই লম্বা হাতি, হাতির সুর, ঠিক আছে, এখানে হাতির লম্বা কান আছে, ঠিক আছে, এটা হাতির পিঠ, ঠিক আছে, এটা হাতির লেজ। আমরা যে যে হাতির যে একটা চিত্র কল্পনা করি, বিশাল বড় একটা হাতি, ঠিক আছে। তো এই হাতির কাছে আমরা কি করি, চার পাঁচটা মনে করেন যে লোক দাঁড়িয়ে আছে, চারজন পাঁচজন অন্ধ এই হাতির কাছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমার ড্রয়িংটা খুব ভালো না, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, ঠিক আছে। তো জাস্ট আমি দেখাচ্ছি। তো মনে করেন অনেকগুলো অন্ধ লোক এই হাতির চারপাশে আছে, ঠিক আছে। কেউ হাতির কান ধরেছে, কেউ হাতির লেজটা ধরেছে, ঠিক আছে, কেউ হয়তো হাতির পা ধরেছে, ওকে, কেউ হাতির এই সুরটা ধরেছে। তো এখন এই অন্ধ লোককে বলা হলো, এ ভাই তুমি আমাকে বলো তো হাতি দেখতে কেমন। তখন হয় কি, এই যে অন্ধ যে অন্ধটা হাতিটার পিঠের পরে আছে, কারণ কান ধরেছে, হাতি কান তো বিশাল বড় পাতার মতো, তো সে বলতেছে হাতি আসলে একটা পাতার মতো। যে হাতির লেজ ধরেছে সে বলতেছে হাতি আসলে একটা দড়ির মতো। যে হাতির পা ধরেছে সে বলতেছে হাতি একটা বিশাল বড় বিল্ডিংয়ের থামের মতো। আর যে বেটা হাতির এই সুর ধরেছে সে বলতেছে হাতি একটা অজগর সাপের মতো কিছু। তাহলে আপনি দেখেন, একই জিনিস, একই হাতি, কিন্তু তার কতগুলা পরিচয় মানুষ কতভাবে বর্ণনা করতেছে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সাইবার সিকিউরিটির সবচাইতে বড় এবং দীর্ঘতম সমস্যা। মানুষ আসলে সাইবার সিকিউরিটির সম্বন্ধে পূর্ণাঙ্গ বিষয়টা জানে না। এটা সাইবার সিকিউরিটির কিন্তু আসলে ওরকম অজস্র পার্ট আছে, অজস্র অংশ আছে। তো অজস্র ধরনের কাজ আছে, যে জিনিসগুলো আমাদের সব জানা জরুরি না, কিন্তু সবগুলো সম্বন্ধে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকাটা খুবই জরুরি। এই কারণেই কিন্তু আমাদের এই কমপ্লিট সাইবার সিকিউরিটি বা প্রফেশনাল সাইবার সিকিউরিটি কোর্সটার জন্ম এখান থেকেই। আচ্ছা, আমি রাজীব, আমি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, আমার সার্টিফাইড সক অ্যানালিস্ট, আমি সক অ্যানালিস্টের কাজও করি, এবং আমি সার্টিফাইড ফরেন্সিক এক্সপার্ট অলসো, ঠিক আছে। আমার 3টারই ভেন্ডর সার্টিফিকেশন আছে। তো সময় পেলে আপনাদেরকে সার্টিফিকেটটা আমি দেখাবো। আর এই কোর্সটার যে আসলে যদি মডিউল নিয়ে বলেন, আমি আপনাদেরকে এক্স্যাক্টলি এই গল্পের মতো করেই আমি মডিউলগুলোই বলছি, যে আমি এখানে প্রথম ধাপে যে কাজটা করব, আপনাদের যে রেড টিমিং অ্যাক্টিভিটিসটা আছে, অর্থাৎ আপনাদের যে ডিফেন্সিভ অ্যাটিটিউড, একজন হ্যাকার কীভাবে একটা সিস্টেমকে আপনার পেনাল্টি দেয়, কীভাবে একটা সিস্টেমকে কমপ্লিটলি তার কবজায় নিয়ে আসে, এগুলো প্রথমে আমি আলোচনা করব। তো এটার মধ্যে এই রেড টিমিং অ্যাক্টিভিটিসের মধ্যে আছে আপনার একটা সিস্টেমের অপারেটিং সিস্টেম যে ওএস পেনিট্রেশন টেস্টিং, ঠিক আছে, মানে অপারেটিং সিস্টেম, সেটার পেনিট্রেশন টেস্টিংটা আমি আপনাদেরকে শেখাবো হাতে কলমে। এরপরে সেকেন্ড ধাপে আমরা যেটা করব, আমরা বাগ হান্টিং করব। অর্থাৎ আমাদের তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও তো হ্যাক হয়। তো ওয়েবসাইট কিভাবে হ্যাক করা হচ্ছে, কি পদ্ধতিতে, কোন কোন পদ্ধতিতে ওয়েবসাইটগুলো করা হচ্ছে, এটা নিয়ে আপনারা একটা ডিটেলস কোর্স করবেন আমার সাথে, এইখানে ওইটা মডিউলগুলোতে দেখানো হবে। তৃতীয় পার্টে যেটা দেখানো হবে, এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স স্টেজ, একটা ভাইরাস কীভাবে তৈরি, একটা কম্পিউটার ভাইরাস কীভাবে তৈরি করা হয়, এবং সেই কম্পিউটার ভাইরাসটা কীভাবে আসলে একটা কম্পিউটারে প্রবেশ করানো হয়, এবং এটা দিয়ে কম্পিউটারের কীভাবে এটাকে একটা কম্পিউটারকে টোটালি একজন হ্যাকার তার কবজায় নিয়ে আসে ভাইরাসটা দিয়ে,
তো লাইভ একটা ভাইরাস আমরা আপনাদের তৈরি করে দেখাবো এবং আপনাদেরকে এটা শেখাবো কীভাবে ভাইরাসটা বানাতে হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, এরপরে হচ্ছে আমরা ব্লু টিম অ্যাক্টিভিটিতে যাব। ব্লু টিমটা বেশ বড়, একটু সময় সাপেক্ষ, কিন্তু আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা এখানে শেখার চেষ্টা করব। তো ব্লু টিমিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সক বা সিকিউরিটি অপারেশন সেন্টার। এই সক হচ্ছে আমাদের একটা সফটওয়্যার, যে সফটওয়্যার মানে সক হচ্ছে একটা সিস্টেম। এই সকের কাজ হচ্ছে আমরা কোনো সিস্টেমকে 24 ঘন্টা মনিটরিং করি। অ্যান্টিভাইরাস তো তার কাজ করবেই, কিন্তু সকের কাজ হচ্ছে এটা সবসময় একটা নজরদারিতে রাখা। কারণ অনেক সময় হতে পারে অ্যান্টিভাইরাস হয়তো একটা ভাইরাসকে সঠিকভাবে চিনতে পারে না, সে হয়তো মনের অজান্তে বা তার জ্ঞানের স্বল্পতার কারণে এই ভাইরাসটাকে তার সিস্টেমে প্রবেশ করে দিল, তাহলে কিন্তু যা সর্বনাশ হয়ে গেল। সকের পার্টিটা হচ্ছে এটাই, যে তারা সবসময় এই যতগুলো ডাটা ইনপুট হয় আউটপুট হচ্ছে সব কিছুকে তারা মনিটর করে। তো একটা সিস্টেমের মধ্যে যতগুলো, একটা মনে করেন যে জাস্ট একটা কম্পিউটার, এটা মনে করেন তারেক সাহেবের কম্পিউটার। এই তারেক সাহেব এখন এই কম্পিউটার থেকে গুগলে সার্চ করছে, ক্লাউডে যাচ্ছে, যেটা ক্লাউড বলে, গুগলে দেখছে, গুগলে সার্চ করছে, উনি ফেসবুক দেখছেন, এই ফেসবুক দেখছেন, গুগল দেখছেন, যে ইন্টারনেটের সাথে তার যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা আসলে মনিটর করা হবে। উনি আসলে ঠিকঠাক মতো যেতে পারছেন কি না, ওই এই সার্ভিসটাকে কম্প্রোমাইজ করে হ্যাকার আসতেছে কিনা, বা কোনো ভাইরাস পাঠানো হচ্ছে কিনা, এই যে সকের কাজটা। এবং এই সকের কাজের মধ্যে কিন্তু আসলে মোস্ট অফ দি থিং যেগুলো কাভার হয়, যেমন এখানে আমরা যে আপনাদের শেখাবো সেটা হচ্ছে এই সকের মধ্যে আমরা আপনাদেরকে স্প্লাঙ্ক বলে একটা সফটওয়্যার আছে। এটা বেসিক্যালি সকের, এটাকে বলে সিএম টাইপের সফটওয়্যার, অর্থাৎ সিকিউরিটি সিএম, সিকিউরিটি ইনফরমেশন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, সিএম সফটওয়্যার। এবং তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে স্প্লাঙ্ক। তো এই স্প্লাঙ্কের কাজ আমরা আপনাদের হাতে কলমে শেখাবো, কীভাবে এই স্প্লাঙ্কটা ব্যবহার করে একটা সিস্টেমে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি, কোনো ভাইরাস দিচ্ছে কি না, কোনো সিস্টেমে কোনো সমস্যা আছে কি না, কোনো ডাটা চুরি হচ্ছে কি না, এই ধরনের বিষয়গুলো আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাবো। আচ্ছা, পরবর্তীতে পোর্শনে থাকবে আমাদের একটা ম্যালওয়্যার অ্যানালাইসিস। একটা ভাইরাস, একটা সিস্টেমে ভাইরাস আসছে, এই ভাইরাসটা আপনি কীভাবে খুঁজে বের করবেন, ম্যালওয়্যার অ্যানালাইসিস যেটা বলে, ওই বিষয়টা আপনাদেরকে একটা ধারণা দেওয়া হবে এবং হাতে কলমে দু একটা এক্সাম্পল করে আপনাদেরকে বোঝানো হবে কীভাবে একটা সিস্টেমে ভাইরাস ঢুকছে, সেই ভাইরাসটাকে আপনি কীভাবে খুঁজে বের করবেন। আমরা আপনাদেরকে ইমেল যে অ্যানালাইসিসটা, কীভাবে একটা ইমেল হেডার অ্যানালাইসিস করতে হয়, কীভাবে একটা ইমেল আসছে, কেউ ফিশিং মেল দিতে পারে আমাকে, সেই মেলের সাথে ভাইরাস আছে, তো এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, তো সেই ইমেলটা কীভাবে আসলে চেক করতে হবে, সেই ইমেল চেকিংয়ের সিস্টেমটা আমরা আপনাদেরকে দেখাবো, কীভাবে ফিশিং মেল তৈরি করা এবং সেই ফিশিং মেল থেকে আপনি কীভাবে নিজেকে প্রোটেকশন করবেন। আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে এই ফিশিং মেলটা কিন্তু প্রচণ্ড বাজেভাবে অ্যাটাক করে থাকে এবং ম্যাক্সিমাম হ্যাকার বর্তমান সময়ে তারা কিন্তু ফিশিং মেলের মাধ্যমেই আসলে তাদের যাবতীয় অপকর্মগুলো করে থাকে। তো এই ফিশিং মেলটা কিন্তু এখনও বেশ জনপ্রিয়। আমাদের কোম্পানির অনেক যারা জুনিয়র অপারেটর থাকেন তারা কিন্তু এগুলো সম্বন্ধে সঠিক ধারণা রাখেন না। এই সঠিক ধারণাটা না রাখার কারণে তারা দেখা যায় যে ফিশিং মেল সম্বন্ধে তাদের ধারণা নেই, তারা এগুলো ক্লিক করে এই সিস্টেমটাকে তারা কম্প্রোমাইজ করে ফেলে। তো এই ফিশিং মেলটা আমরা একদম আদ্যপান্ত শিখব কীভাবে একটা ফিশিং মেল চেক করা যায়। তারপরে আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে ইউআরএল অ্যানালাইসিস করা যায়। আমি মনে হয় আপনারা জানেন ইউআরএলটা কী। আপনারা যখন কোনো ওয়েবসাইটে যান, আপনারা আমি দেখাচ্ছি, আপনার স্ক্রিনটা দৃশ্য দেখতে পাচ্ছেন। আচ্ছা, মনে করেন যে আমি এটা ওয়েবসাইটে যাচ্ছি, তো এই যে ওয়েবসাইটে আমরা যাচ্ছি বা যে কোনো আপনি মনে করেন হ্যাকার নিউজ, আচ্ছা হ্যাকার ওয়ানে দেখি, হ্যাকার এটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি যাচ্ছেন, এই যে এখানে যে অ্যাড্রেসটা, এটাকে ইউনিভার্সাল রিসোর্স
ইউআরএল, যে এটাই হচ্ছে আমাদের ইউআরএল, তাই না? এটা তো আপনারা জানেন অবশ্যই, এটা তো নিশ্চয়ই বোঝেন ইউআরএল কোনটা। এই জিনিসটা হচ্ছে আমাদের ইউআরএল, ডাব্লিউডাব্লিউ যে ইউআরএল। তো এই ইউআরএলটা অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। অনেক সময় এই ইউআরএলের মধ্যেও তারা কৌশল করে কিছু এসকিউএল কোড তারা ইনজেক্ট করে, বা এই ইউআরএলটা হয়তো আপনি নর্মালি দেখে মনে হচ্ছে এরকম গুড বিজনেস সাইট লিখেছে, গুড বিজনেস সাইট, কিন্তু আসলে এটা হ্যাকারদের সাইট। আপনি এখানে ক্লিক করলে এই লেখা আছে গুড বিজনেস সাইট, কিন্তু সে আপনাকে তাদের ম্যালিশিয়াস কোড যে দেওয়া কোনো একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে। তো এই ধরনের বিষয়গুলো কিভাবে একটা ইউআরএল অ্যানালাইসিস করতে হয়, তো এই বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে আমরা একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রফেশনাল লাইফে আমরা মূলত এই ফিশিং মেল, ইমেল চেক করা, একটা ইউআরএল অ্যানালাইসিস, এই কাজগুলো আমরা খুব এক্সটেন্সিভলি করি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এই ধাপের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আমরা ফরেনসিকের কাজ করব। আপনাদের কিছুটা অঙ্গ হলেও, খুব আহামরি না হলেও, একটা চলনসই একটা ফরেনসিক, কীভাবে একটা ফরেনসিক করে কোনো সিস্টেম কেউ মনে করে হ্যাক করেছে, কে হ্যাক করেছে, কে এই কাজটা করেছে, কটার সময় করেছে, কোন কম্পিউটার থেকে হ্যাক করা হয়েছে। তো এই ধরনের ইনফরমেশনগুলো আমরা ফরেনসিক টুল দিয়ে কীভাবে বের করতে হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ফাইনালি যেটা হবে, আমাদের এই কোর্সটা কনক্লুড হবে হচ্ছে আমাদের কিছু আমাদের যে ম্যানুয়াল অ্যানালাইসিস আমরা যেটা বলেছিলাম, ফরেনসিকের বলেছিলাম, এবং আপনাদেরকে ওভারঅল এই যে পুরা আইডিএস আইপিএস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, আইডিএস, বর্তমান সময়ে এগুলো খুব চলছে, আইপিএস, এই দুটাই একটি জিনিস। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আর এটা হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। এটার জন্য বেশ জনপ্রিয় একটা সফটওয়্যার আছে, এটাকে বলে স্নট। এটা সিসকো কোম্পানি তৈরি করা, এটা ওয়েব প্ল্যাটফর্মে আছে, এটা সকলের জন্য উন্মুক্ত, যে কোনো লোক এটা ব্যবহার করতে পারে, তবে পে করলে তাদের কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। বাট আমরা যেটা ফ্রি ভার্সন, যেটা স্নটের, ওটা দিয়ে আপনাদেরকে আইডিএস আইপিএস কীভাবে একটা সিস্টেমই করে এটা দেখানো হবে, এবং আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার নেটওয়ার্ক অ্যানালাইসিস করতে পারেন ওয়্যারশার্ক দিয়ে। একটা টুলস বলে ওয়্যারশার্ক নামে একটা টুল আছে। তো এই ওয়্যারশার্ক টুলের কাজ হচ্ছে, তারা আমাদের কম্পিউটারের যে নেটওয়ার্কটা আছে, মানে আমি যেটা প্রথম যে উদাহরণে বলছিলাম, যে মনে করেন এটা মিস্টার তারেক সাহেবের কম্পিউটার, তো তারেক সাহেব এই কম্পিউটার দিয়ে ফেসবুক দেখছেন, গুগলে কোনো কিছু সার্চ করছেন, এই যে কানেকশনটা, এই কানেকশনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই কানেকশনের মাধ্যমে কোনো খারাপ কিছু আপনার নেটওয়ার্কে প্রবেশ করছে কিনা, তো এই জিনিসটা চেক করা যায়, টেস্ট করা যায়, প্যাকেটগুলো অ্যানালাইসিস করা যায়। এইটাই হচ্ছে ওয়্যারশার্কের কাজ। তো এটা দিয়ে আমরা প্যাকেট অ্যানালাইসিস করব। তো আপনারা বুঝতেই পারছেন এই কোর্সটা একটু এক্সটেন্সিভ হবে, একটু আমরা চেষ্টা করছি এই কোর্সটা যাতে একটু খুব এক্সক্লুসিভ হয়, যাতে আপনি ওই হাতির গল্পের মতো আপনি হাতির সবগুলো অংশ যাতে বুঝতে পারেন। আমরা কোনো কিছু এখানে বাদ দিচ্ছি না। আমরা এখানে আপনাদেরকে ফরেনসিক করাবো, আপনাদেরকে এখানে ভাইরাস বাড়ানো শেখানো হবে, আবার এখানে কিভাবে ভাইরাসটা কম্পিউটারে আসছে সেটা অ্যানালাইসিস করে দেখানো হবে। আমাদের দৈনন্দিন যে কাজগুলো, যেটা আমরা প্রফেশনাল লাইফে আসলে অনেক বেশি করি, ফিশিং মেল চেক করা, বা একটা সিস্টেমে এটা ইউআরএল কোড দিল, কেউ একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে ইউআরএল দিল, সেটাকে কিভাবে চেক করে দেখতে হয়, কোনো রকম সেখানে ক্লিক না করে। ডাইনামিক এবং স্ট্যাটিক বলে এটাকে। এই দুই ধরনের অ্যানালাইসিসই আমরা আপনাদেরকে শেখাবো। মানে সোজা কথা, আপনারা ব্লু টিমিং অ্যাক্টিভিটিসের সব কাজ আপনাদেরকে 100% শেখানো হবে, ঠিক আছে? রেড টিমের কাজও অলমোস্ট 100% শেখানো হচ্ছে। কিছু এক্সট্রা জিনিস আছে যেটা সবসময় আলাদা থাকবে, এটা আসলে সম্ভব না, কারণ এই রেড টিমিং অ্যাক্টিভিটিসটা সারা জীবনই প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। প্রতি মুহূর্তে নতুন নতুন ভাইরাস আসছে, নতুন নতুন বাগ তৈরি করা হচ্ছে। তো এটা আসলে কখনো শেষ করা সম্ভব না, শেখানো সম্ভব না। বাট আমরা আপনাকে অবশ্যই সূত্রগুলো বোঝাতে পারি, আপনি কীভাবে এই এখন পর্যন্ত বর্তমান কোন ট্রেন্ডগুলো চলছে, এগুলো সম্বন্ধে আপনি বেশ স্পষ্ট একটা ধারণা পাবেন, ঠিক আছে? ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং এই রেকর্ডেড ক্লাসের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপাতত এতটুকুই।
কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, আমি কোর্সটা প্ল্যান করছি 4 মাসের জন্য। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, ঠিক আছে? 2 ঘন্টা ক্লাস আর আধা ঘন্টা আপনার ডাউট সেশন, ঠিক আছে? আর সপ্তাহে 2 দিন, টোটাল মাসে 8টা, এবং 4 মাসে আমরা 32টা ক্লাস করাবো, ঠিক আছে? আমরা এক্সাম, আমি টু বি অনেস্ট, আমি এক্সামের পক্ষপাতী না, কারণ আসলে অনলাইনে একটা কোর্সে এক্সামগুলো আসলে সেরকম ইফেক্টিভ হয় না। আমরা আপনাকে প্রচুর অ্যাসাইনমেন্ট দিব, এই অ্যাসাইনমেন্টগুলো যদি আপনি আমাকে সঠিকভাবে করে দেখাতে পারেন, আমি ধরে নিতে পারবো যে আপনি কাজগুলো বুঝেছেন। এক্সাম নেওয়ার থেকে আমার কাছে অ্যাসাইনমেন্টগুলো গুরুত্বপূর্ণ, কারণ অ্যাসাইনমেন্ট প্রতিদিনই প্রতিটা ক্লাসের পরপরই আমি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট ধরাই দিব, ঠিক আছে? আপনি নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা দিবেন, এবং আপনি ওই অ্যাসাইনমেন্টের বেস করে আপনাদের মার্কিং করা হবে। আমি অ্যাসাইনমেন্টটা পছন্দ করি, এক্সাম থেকে অ্যাসাইনমেন্টটা ভালো। সার্টিফিকেট চাপে, খুবই ভালো কথা, কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে এই জিনিসটা আসলে কেউ বুঝতে চাচ্ছে না। যেমন আমি কিন্তু বাইট ক্যাপসুলের টিচার, ওই সাকিব ভাইয়ের কথা বলছেন তো, সাকিবের কিন্তু আমি টিচার। ওর ভাইরাস বাড়ানোর কোর্সটা আর ওর যে শকের যে কোর্সটা, এই দুটা কোর্স কিন্তু আমি করাই। তো আসলে আপনি যত কথাই বলেন না কেন, যত গল্পই দেন না কেন, আমি অবশ্যই আপনাকে সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো। আপনি আমাদের এই সেন্টার থেকে কোচিং করলেন, তো আপনাকে একটা সার্টিফিকেট আমি দিতেই পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই সার্টিফিকেটের আসলে কোনো মূল্য হবে না। বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, কোনো দেশে কোনো সার্টিফিকেটের মূল্য নেই যদি না সেটা ANSI, ঠিক আছে? আমেরিকান ন্যাশনাল, ওই যে ANSI, ANSI স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই সমস্ত স্ট্যান্ডার্ড বা ISO সার্টিফাইড যে সার্টিফিকেশন যেগুলো আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তো এইসব কোম্পানির লোগো ছাড়া যে সার্টিফিকেট দিবেন, এই সার্টিফিকেট 2 পয়সার মূল্য নেই, ঠিক আছে? এবং এই নর্মালি ANSI সার্টিফাইড যেগুলো কোর্স, এগুলো বাজারে সব জায়গায় আপনি দেখতে পারবেন, পরিষ্কার করে দেওয়া। আপনি CH জানেন কি না? আপনি সিকিউরিটি কম্পটিয়ার, যে সিকিউরিটি প্লাস, কম্পটিয়া কোম্পানি, তারা সিকিউরিটি প্লাস বলে একটা কোর্স ব্যাচে, যে সিকিউরিটি SY প্লাস, ঠিক আছে? তারপরে আপনি সিস্প, CISSP, এগুলো হচ্ছে সার্টিফিকেশন। এগুলো সম্বন্ধে আপনার কেমন ধারণা আছে? এই সার্টিফিকেটগুলো আছে কি না? এগুলো হচ্ছে ভেন্ডার সার্টিফিকেট। আমি CH করা, আমি জানি CH জন্য 1.5 লক্ষ টাকা লাগবে, ঠিক আছে? আমি CSA করেছি, সার্টিফাইড স্টক অ্যানালিস্ট, CSA, এটাও EC কাউন্সিলে, এটার জন্য আমাকে 75,000 টাকা দিতে হয়েছে এই ভেন্ডার সার্টিফিকেশনের জন্য। তো এই সার্টিফিকেটগুলো হচ্ছে গ্লোবাল সার্টিফিকেট, এগুলো সারা বিশ্বে, এটা পৃথিবীর যে কোনো জায়গায় যান এটা ভ্যালু আছে। এবং ইভেন বাংলাদেশেও আপনাকে যখন চাকরি, যদি আপনি সাইবার সিকিউরিটি ডোমেনে চাকরি করতে চান, আপনার কাছে এই সার্টিফিকেটগুলো যাবে। এই কোথাকার এই ইয়াসিন সাহেবের কোর্স, কার সাথে কী করলেন না করলেন, এইগুলোর আসলে তেমন করে ভ্যালু নেই। অবশ্য ভ্যালু কীরকম হবে, আপনি করেছেন, এটা আপনার একটা নলেজ আছে, আপনি কিছু মানে লোকাল কোর্স করেছেন, ঠিক আছে? একেবারে কিছু না থাকার থেকে এটা ভালো, কিছু না থাকার থেকে এটা ভালো। কিন্তু মূলত চাকরির বাজার যখন করবেন, বড় চাকরির বাজার ধরবেন, তখন কিন্তু ওই যে যারা ভেন্ডররা যারা আছে, তারা খুঁজবে যে আপনার CH করা আছে কি না, আপনি সিস খুব অ্যাডভান্স একটা পেইড টেস্টিং মানে সার্টিফিকেশন, হ্যাঁ, আপনার সিকিউরিটি প্লাস, এই যে এই ভেন্ডর সার্টিফিকেটগুলো তারা খুঁজবে, ঠিক আছে? এগুলোর উপরই তারা আপনাকে জাজ করবে, এগুলো আপনার আছে। তারপরে হচ্ছে আপনার অভিজ্ঞতা কেমন, আপনি কেমন কাজ পারেন, ওটা তো তারা দেখেই বুঝবে, আপনার সাথে কথা বলেই বুঝবে। এইভাবেই আসলে চাকরির বাজারটা কাজ করে, ঠিক আছে? জিনিসটা খুব সিস্টেমেটিক, ঠিক আছে? তবে এই কোর্সগুলো কি আপনি হুট করে করতে পারবেন? পারবেন না। এই কোর্সগুলো করার জন্য আপনার কিন্তু এই সাইবার সিকিউরিটি সংক্রান্ত যে নলেজগুলো, যেগুলো কথা বললাম, এগুলো প্রতিটা ডোমেন সম্বন্ধে আপনার বেশ পরিষ্কার ধারণা থাকতে হবে, তাহলে না এই কোর্সগুলো আপনি সফলভাবে করতে পারবেন। ওকে, আর কোনো? না,
সিএসএ ইসি কাউন্সিল আপনাকে কোনো কোচিং করাবে না। ওদের কোচিং আছে এক ধরনের, সেই কোচিং কীরকম কোচিং, ওরা 7 দিন আপনাকে একটা ভিডিও লেসন দিবে, 7 দিন, অনলি 7 দিন, ঠিক আছে। 7 দিনে তারা আপনাকে একটা ভিডিও লেসন দিবে। এই 7 দিনে ভিডিও লেসন করে আপনি কিছু শিখবেন না, কারণ ওখানে একটা লোক থাকবে, রেকর্ডেড ভিডিও, থগর বগর করে কথা বলতে থাকবে। ওই এতক্ষণ ধরে গল্প শোনা, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা লোক কথা বলতেই আছে কন্টিনিউয়াস, ওটা শোনা তো সোজা না, ঠিক আছে। তো মনে হয় অনেক কিছু, কিন্তু বাস্তব হচ্ছে কোচিং আপনাকে একটু আলাদাভাবে করে নেওয়াটা ভালো, কারণ এতগুলো টাকা দিয়ে একটা কোর্স করতেছেন, কোচিং একটা রেজাল্টের জন্য চেষ্টা করতেছেন। তো আপনি যদি আল্লাহ মাফ করুক কোনোভাবে আপনি 60-এর নিচে পেয়ে যান মার্কস, আপনাকে কিন্তু তারা সার্টিফিকেট দিবে না, এবং আপনার পুরো 75,000 টাকাটাই কিন্তু মার যাবে, ঠিক আছে। না, এটা সার্টিফিকেট আছে, লেভেল আছে। যেমন 1.5 লক্ষ টাকার সার্টিফিকেটটা যদি কেনেন সিএইচের, তাহলে ওরা আপনাকে 3বার চান্স দিবে এক বছরে। আপনি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন, সর্বোচ্চ 3বার পরীক্ষা দিতে পারবেন, এবং একটা পরীক্ষা দেওয়ার পরে 7 দিন পরে আরেকটা পরীক্ষা দিতে পারবেন, এরকম একটা বার দেওয়া আছে, এছাড়া কিছুই না। শখ অবশ্যই খুব ভালো একটা নলেজ। আমি আপনাকে বললাম, দেখেন এখানে যে রেড টিম বা ব্লু টিম অ্যাক্টিভিটিসের মধ্যে শখের কাজগুলো অনেক বেশি শখের কাজ, এবং শখের কাজগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং, ঠিক আছে। অ্যাটাক করাটা কিন্তু সোজা, কিন্তু শখের কাজ কিন্তু আসলে অনেক কঠিন, কারণ কে ভাইরাসটা বানাইছে, কী কোত্থেকে। আচ্ছা, আচ্ছা, ম্যালওয়্যারের যে বিষয়টা আপনাদেরকে বলি, দেখেন আমরা আসলে যে জিনিসটা আসলে বুঝতেছি বা জানতে চাচ্ছি, হ্যাঁ ম্যালওয়্যার অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আপনি ভাবছেন এরকম, কিন্তু আসলে কি জানেন, আহ, এই আপনি যদি চাকরির কথা চিন্তা করে ম্যালওয়্যার শেখেন, আহ, এটা আসলে আপনাদের জন্য একটা ভুল ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে। কারণ হচ্ছে চাকরির বাজারে কিন্তু আপনার যে চাকরিদাতা, আপনি ভাইরাস বানাতে পারেন, এর জন্য আপনাকে চাকরি দেবে, আপনি যদি এটি আশায় থাকেন আপনি ভুল করতেছেন। ভাইরাস বানাতে পারেন, হ্যাঁ, মানে নিজে থেকে আগ্রহ থেকে শিখতে যাচ্ছেন, মানে আপনার এমনি আগ্রহ আছে, আপনি একটা ভালো লাগা, এই তো, সেটা সেটা অন্য জিনিস, সেটা ডেফিনেটলি অন্য জিনিস। তো সেক্ষেত্রে আপনাকে আসলে, আপনি যদি দক্ষ ম্যালওয়্যার ডেভেলপার হতে চান, মানে আপনি ভাইরাস বানানো শিখতে চান, তাহলে আপনাকে তো তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটু ভালো করে জানতে হবে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তখন ভালো করে না শিখলে ম্যালওয়্যারটা কীভাবে কাজ করে এটা আপনি আসলে বুঝতে পারবেন না। এটা ইয়াসিন সাহেব আমার স্টুডেন্ট ছিলেন, উনি এই কোর্সটা করছে, উনি বুঝছে, উনি জানে কোর্সটা কত সময় লাগছে। তো খুব এক্সটেন্সিভ কোর্স হয়, এবং এটা প্রথমে আপনাকে সি ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, সি ল্যাঙ্গুয়েজ শেখানোর পরে তারপরে আপনাকে আমরা হাতে কলমে কোড করে দেখাবো যে কীভাবে এটা ভাইরাস ডেভেলপ করা হয়। আর ভাইরাস কিন্তু এখন যেরকম সিস্টেম আছে, অনেক অটোমেটিক সফটওয়্যার আছে, এটা দিয়ে অটোমেটিক মুহূর্তের মধ্যে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে অটোমেটিক অনেক ভাইরাস তৈরি করা যায়। এগুলো ভালোও হয়, কিন্তু সমস্যা হয় কি, এই ভাইরাসগুলো কখনোই আপনি মার্কেটে ছাড়তে পারবেন না, বা চাইলেও খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন না। এগুলো খুব সহজেই যে কোনো অ্যান্টিভাইরাস এটাকে ধরে ফেলবে, কারণ এগুলো অটোমেটিক সিস্টেমের মাধ্যমে ভাইরাসগুলো বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো এই ভাইরাসটাকে তখন আপনি যদি হাইড করতে চান, মানে সঠিকভাবে ভাইরাসটাকে আপনি কোথাও প্রয়োগ করতে চান, তখন আপনাকে করতে হবে কি, রিভার্স ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং আপনি কেন শিখবেন প্রশ্ন আসতেই পারে, খুবই স্বাভাবিক। এটা এই কারণেই যে মনে করেন যে আপনি একটা সফটওয়্যার, যখন আপনি, যেমন আমরা নর্মালি কী করি, আমরা বেশিরভাগ এশিয়ান যারা আছি, এশিয়া মহাদেশের লোক, আমরা কী করি, আমরা নকল সফটওয়্যার কিনি, পাইরেটেড সফটওয়্যার কিনি, তারপরে আমরা ক্র্যাক দিয়ে তৈরি করা অফিস ইউজ করি, ঠিক আছে। তো এই ধরনের কাজ আমরা যখন করি, আপনি দেখবেন যখন আমরা ক্র্যাক করা কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই, অ্যান্টিভাইরাস বা কম্পিউটার সিস্টেম কিন্তু বারবার বলে এইখানে খুব ডেঞ্জার প্রবলেম আছে, তোমরা এটা ইউজ করো না, ঠিক হচ্ছে না, অনেক ধরনের কথা বলে না। ইভেন অনেক সময় কিছু কিছু অ্যান্টিভাইরাস অটোমেটিক ওই প্যাচ ফাইল বা ক্র্যাক ফাইলটাকে মুছে ফেলে, খেয়াল করছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। তো এখন হচ্ছে কি, এটা আপনি যেমন জানেন, আমরা যারা হ্যাকার আমরাও জানি যে আপনি এই কাজটা করবেন, আপনি কথা শুনবেন না। তো আমরা কি করি, এই ক্র্যাক করা সফটওয়্যারগুলোর মধ্যে ভাইরাসগুলো রেখে দিই। তাহলে হয় কি, আপনি কিন্তু জেনে বুঝেই জিনিসটা নিচ্ছেন, এবং আপনি কিন্তু
তখন আপনার কম্পিউটার কিন্তু আপনাকে বারবার বলবে যে ভাই তুমি এটাই ব্যবহার করো না, এটাই। তখন আমরা কি করি, ইচ্ছা করে দুষ্টামি করে আমরা অ্যান্টিভাইরাসটাকে অফ করে রাখি। এবং ওইটা কিন্তু হ্যাঁ, প্যাচে কিন্তু বলাই আছে যে এই সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমেই তুমি অ্যান্টিভাইরাসটা অফ করে নিবা, উইন্ডোজ ডিফেন্ডার অফ করে নিবা, তারপর সফটওয়্যার ইনস্টল করবা। তো এই সেম জিনিসটা কিন্তু ওখানেও হয়। আমরা কিন্তু মনের অজান্তে একটু লাভের আশায় কী করি, তখন এই সুন্দর করে অ্যান্টিভাইরাস অফ করে দিই, উইন্ডোজ ডিফেন্ডার অপশন ফায়ারওয়াল সব বন্ধ করে দিয়ে সফটওয়্যারটা ইনস্টল করি। এবং এই আলটিমেটলি কম্পিউটার ভাইরাসটা তখন আমাদের সিস্টেমে প্রবেশ করে। এভাবেই কিন্তু আসলে আমাদের সিস্টেমগুলো কম্প্রোমাইজ হয় বা হচ্ছে। তো এই জন্য আপনি শুধু ভাইরাস শিখলেন, ভালো, খুবই ভালো কথা, কিন্তু শুধু ভাইরাস শিখলে লাভ হবে না। আপনাকে কী করতে হবে, আপনাকে এর পাশাপাশি আপনাকে আরও এই যে জিনিসটা বললাম রিভার্স ইঞ্জিনিয়ারিং, এটা শেখাটা খুবই জরুরি। আপনি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং না জানেন, তাহলে আপনার এইগুলো কোনো কিছুই আর কাজে আসবে না, অযথা সময় নষ্ট। ঠিক আছে, এটাই। না না, পাওয়া যাবে না তা বলিনি, পাওয়া যাবে অবশ্যই। ঠিক আছে, আপনার কাজ দেখাতে হবে, আপনার কানেকশনস সব কিছু ই করে। যে কোনো চাকরি বাজারে কানেকশনসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি একটা চাকরি করতে চাচ্ছেন, তো আপনাকে এই কানেকশনস তৈরি করতে হবে না। আমি যেমন আপনাকে কেউ রেফার করলো, এটা কিন্তু আসলে আমরা যে বলি বাংলাদেশি শুধু হয় না, তা না। আমি ইউরোপের বাজারে প্রচুর দেখেছি, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, এসব জায়গায় রেফারেন্স ছাড়া চাকরিই হয় না। ওরা কোনো অপরিচিত লোককে কখনোই চাকরি দিবে না। আমি বহু অস্ট্রেলিয়ান এবং কানাডিয়ানদের সাথে কাজ করেছি, ওদের সাথে কথা বলেছি, ওরা বলেছে ভাই আপনি যত কথাই বলেন না কেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইভেন ইংল্যান্ড, এই দেশগুলোতে সিস্টেমটা এমন, আপনাকে যদি কেউ রেফার না করে আপনি কোনো চাকরি পাবেন না। কেউ আপনাকে রেফার করবে, কেউ বলবে যে হ্যাঁ আমি ওকে চিনি, আমি মিস্টার আবুলকে চিনি, বা মিস্টার হাসানকে চিনি, মিস্টার ইয়াসিনকে আমি চিনি, খুবই ভালো ছেলে, কাজ জানে, ওকে দেখো, ওকে ট্রাই করা যায় কিনা। তারপরে আপনার সিভিটা ধরবে, তারপর আপনার সাথে কথাবার্তা বলা বাজে। কিন্তু ওরা কমপ্লিটলি আননোন, অপরিচিত লোককে ওরা সহজে চাকরিতে নেয় না। ঠিক আছে, সো বিষয়গুলো আপনারা যেরকম ভাবেন আসলে ব্যাপারটা তরকম না, বুঝছেন। এরকম দুজন থাকলে তো আপনি নিজেও বুঝতেছেন এটা অনেস্টলি নট পসিবল। হ্যাঁ, এটা আসলে একটা ফিজিবল অ্যাটিটিউড হবে না। ইন দ্যাট কেস আমি আরেকটা কাজ করতে পারি। আমার একটা প্ল্যান আছে। যেহেতু ভাই শুনেন, আমি তো আসলে দাতব্য কাজের জন্যই আগাইছি। আমি ফ্রি কোর্স করাবো, একদম ফ্রি কোর্সই করাবো। আমি চাই যে মানুষজন আসুক, জিনিসজন সম্বন্ধে জানুক, আমি কিছু ফ্রি কোর্স করাই। ঠিক আছে, তো আমি এক কাজ করি, আমি শখের পরে একটা ফ্রি কোর্স করাই। ইয়াসিন কি বলেন? হ্যাঁ, একটা ফ্রি কোর্স করাই আমার, কারণ ওই হচ্ছে কি আছে আমি বুঝতেছি আসলে লোকজন তো। হ্যাঁ, তো শখ দিয়ে আমরা শুরু করি। শখ দিয়ে আমরা তাহলে একটা ফ্রি কোর্স করাই। তো ফ্রি কোর্সে যেহেতু করাবো, তো ফ্রি কোর্স হলেও কিন্তু এরকম 2-3 জন নিয়ে ফ্রি কোর্স করানো হবে না। ফ্রি কোর্স হলে আমি চাবো যে অ্যাবসলিউটলি ফ্রি কোর্স, তাহলে 40-50 জন লোক তো মিনিমাম আমি আশা করতে পারি। কি বলেন ইয়াসিন? হুম হুম, অবশ্যই। বাট এটা যেটা বললাম যে আমি কিছু ফ্রি কোর্স করাই। ঠিক আছে, যদি এখন থাকে আমি, হ্যাঁ ওইটাই আর কি। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আর কোন কোশ্চেন থাকলে বলেন। হুম
হুম হুম হুম হ্যাঁ, ওটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমি ওগুলো দেখিও না। আর কারণ হচ্ছে কি, আমি আপনাকে খোলাখুলি বলি যে আপনি যা এখন ট্রাই হ্যাকমি বলেন, এইগুলো হচ্ছে কি পেইড, পেইড ল্যাব, বেশিরভাগই হচ্ছে এখানে পেইড। তো এখানে আপনার যখন কাজ করতে যাবেন, তো দেখবেন যে অনেক কিছু সে আপনাকে করতে দিচ্ছে না, খুব সাধারণ সাধারণ সিম্পল সিম্পল যেগুলো আছে এগুলো করতেছে। বাট এগুলো হচ্ছে কি শুধু ল্যাবস করা, এগুলো করলে আপনার একটা ল্যাব করা হলো, কিন্তু ল্যাব করাটা তো আসলে সব না। আপনাকে সিস্টেমেটিক আসলে, বা ওই যে বললাম যে অন্ধের হাতি দর্শনের মতো অবস্থা। অন্ধ হাতি কান ধরলে বলে ওই হাতি পাতার মতো, লেজ ধরে বলে অন্ধ দড়ির মতো, পা ধরে বলে অন্ধ বড় বড় থামের মতো। ঠিক আছে? তো ওই রকম বললাম যে আসলে আমাদের যে ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো শখের একটা দুটো ল্যাব করলেন, কিন্তু আপনি তো এটা বুঝতে পারতেছেন না আসলে শখের কাজটা কিভাবে হয়। শখের বিষয়টা তো এত সহজ না। এইটা আসলে অনেক দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। এটা অনেক কিছু এখানে, অনেক এই যে দেখেন আপনাকে তো সবই বুঝাই বললাম। দেখেন অনেকগুলো বিষয় এখানে কাজ করা হচ্ছে, এখানে সিএম শেখানো হচ্ছে। একটা একটা আপনি একটা মেল, কেউ আপনাকে মেল পাঠিয়েছে, সেই মেলটা আপনি না খুলে কীভাবে মেলে ভাইরাস আছে কিনা সেটা কীভাবে খুঁজে বের করবেন। তারপরে এই একটা লিঙ্ক পাঠিয়েছে, একটা ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়েছে, সেখানে মনে করেন খুব সহজভাবে লেখা আছে alquran.com, কিন্তু আপনি ক্লিক করলেন, ওখানে দেখালে আপনার সিস্টেমটা অন্য কোনো খারাপ কোনো ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। এই যে ফিশিং মেল বা ম্যালিশিয়াস লিঙ্ক যেগুলো বলে, এগুলো অ্যানালাইসিস করা, ডে টু ডে অ্যাক্টিভিটিস কীভাবে এগুলো করতে হয়, কোন সফটওয়্যারগুলো রিলায়েবল। তারপরে এই যে ইডিয়ার সলিউশন বা এন্ড পয়েন্ট সলিউশন যেগুলো বলে, এই যে এই কাজগুলা, তো এইগুলো তো আসলে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এইগুলো তো আপনাকে সিস্টেমেটিক ওয়েতে শিখতে হবে। এখন আপনি এখান থেকে একটা জিনিস শিখলেন, দেখলেন, আরেক জায়গা থেকে আরেক জিনিস দেখলেন, এভাবে করলে আপনি সারা জীবন চলে যাবে, কিন্তু আপনি আসলে জিনিসটা শিখবেন না। তো এই জন্য নিয়ম হচ্ছে একজন ইনস্ট্রাক্টরের আন্ডারে, যে অভিজ্ঞ তার আন্ডারে বসে কাজটা করতে হয়। ঠিক আছে? তার আন্ডারে কাজটা না করলে আপনার এই জ্ঞানটা সারা জীবনই অধরা থেকে যাবে। থাকেন, অসুবিধা নেই। আপনি আপনারা লোক আপনারা একটু শুনলেন, আমার ইন্টেনশনটা শুনলেন, আমি কোর্স ফ্রিই করাবো। ঠিক আছে? তো আপনি হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যায়। এটা ইয়াসিনের সাথে আমি ডিসকাস করে নেব, কারণ বেচারা আসলে সত্যিকার অর্থে এই কোর্সটার জন্য এই প্রমোশন কার্যক্রম সব কিছু ইয়াসিনেরই খরচ হয়ে গেছে বেশি। আমি তো শুধু আমার মেধা দিব, সময় দিব, আর কিছু না। ঠিক আছে? তো আপনারা এক কাজ করেন, শুনুন, আপনারা যেহেতু ইন্টারেস্টেড, আপনারা আপনারা আরও কয়েকজন লোক নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? আপনারা আরও কয়েকজন লোক নেওয়ার চেষ্টা করেন। তো লোক নিলে তখন হবে কি, আপনি তখন এটা নিয়ে আপনার প্রচার প্রসারণা করতে পারবেন। এটা বেটার হবে তখন। ঠিক আছে? ওইটা তখন এটা আপনাদের জন্য বেটার হবে। তো ঠিক আছে, ভালো থাকেন। ওকে, তাহলে আমি এই মিটিংটা আসলে ক্লোজ করে দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম।